ঐতিহাসিক রায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বাংলাদেশের আইন অনুযায়ী মৃত্যু না হওয়া পর্যন্ত ফাঁসিতে ঝুলিয়ে এই দণ্ড কার্যকর করার কথা। এর আগে দেশের কোনো সরকার প্রধান কিংবা রাষ্ট্রপ্রধানের সর্বোচ্চ শাস্তি হয়নি। সেই হিসাবে ট্রাইব্যুনালের এই রায় নজিরবিহীন। গণ অভ্যুত্থান দমনে নির্বিচার হত্যার দায়ে পলাতক প্রধানমন্ত্রীর এমন সাজাই আশা করছিলেন আন্দোলনের পক্ষের ছাত্র জনতা। কাঙ্ক্ষিত রায় পাওয়ার পর এখন তা কার্যকর দেখতে চাইছেন তারা। তবে সার্বিক প্রেক্ষাপটে আসলেই কি শেষ পর্যন্ত শেখ হাসিনার ফাঁসি হবে, এমন প্রশ্ন তুলছেন সবাই। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত বছরের ৫ আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। সেই থেকে প্রতিবেশী দেশটিতে অবস্থান করছেন তিনি। বাংলাদেশের পক্ষ থেকে তাকে ফেরত চাওয়া হলেও নরেন্দ্র মোদীর সরকার তাতে তোয়াক্কা করছে না। উল্টো নানাভাবে তারা বুঝিয়ে দিয়েছে শেখ হাসিনা ও আওয়ামী লীগের কোনো ক্ষতি চায় না তারা। বাংলাদেশের পলাতক প্রধানমন্ত্রীর সব রকম নিরাপত্তার ব্যবস্থাও করেছেন তারা। শুধু তাই নয়, সেখানে অবস্থান করে বিভিন্ন সময়ে বাংলাদেশ ও অন্যান্য দেশে অবস্থানরত নেতাকর্মীদের সঙ্গে অনলাইনে সভা করছেন শেখ হাসিনা। ভারত সরকারের স্পষ্ট অবস্থান হল শেখ হাসিনা যতদিন প্রয়োজন তাদের দেশে থাকতে পারবেন। এটা তো গেল বিচার শেষ হওয়ার আগের অবস্থান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে ফাঁসির আদেশ হওয়ার পর ভারত কি তাদের অবস্থান বদলাবে? একই সঙ্গে প্রশ্ন আসে, এই রায়ের পর তাদের উপর আন্তর্জাতিক আইনের কোনো বাধ্যবাধকতা আসবে কিনা। গত বছরের ৫ই আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়ার পর থেকেই শেখ হাসিনাকে ফেরত আনার চেষ্টা করছে অন্তর্বর্তীকালীন সরকার। তার বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য ইন্টারপোলের কাছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আবেদন করেছিল প্রসিকিউশন। তবে ইন্টারপোল তাতে কোনো সাড়া দেয়নি। এখন মানবতা বিরোধী অপরাধে সর্বোচ্চ শাস্তি হওয়ার পর ইন্টারপোলে নতুন করে আবেদন করতে হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ফাঁসির আদেশ হওয়ার পর এখন শেখ হাসিনাকে ধরতে রেড নোটিশ জারির জন্য ইন্টারপোলের কাছে নতুন করে কনভিকশন ওয়ারেন্টের আবেদন করবে প্রসিকিউশন। তার ভিত্তিতে ইন্টারপোল যদি রেড নোটিশ জারি করতে রাজি হয়, তাহলেই কেবল সামনে আসবে পরবর্তী প্রক্রিয়া নিয়ে আলোচনা। বাংলাদেশের আবেদনের প্রেক্ষিতে যদি ইন্টারপোল রেড নোটিশ জারি করে, তাহলেই শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়টি নিশ্চিত হয়ে যাবে না। সেক্ষেত্রে মূল বিষয়টি হবে ভারত তাকে ফেরত দিতে রাজি কিনা। এর আগে বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনাকে ফেরত চাওয়ার প্রশ্নে ভারতের ঊর্ধ্বতন কর্মকর্তারা যে ব্যাখ্যা দিয়েছিলেন, সেখান থেকেই ধারণা পাওয়া যায় তারা ভবিষ্যতে শেখ হাসিনাকে ফেরত দেবে কিনা। ভারত থেকে কোনো দেশের পলাতক আসামিকে ফেরত আনার প্রথম শর্ত হল দুই দেশের মধ্যে ফেরারি আসামি প্রত্যর্পণ চুক্তি থাকা। সেক্ষেত্রে শেখ হাসিনা নিজেই ভারতের সঙ্গে এই চুক্তি করে গেছেন। ২০১৩ সাল থেকেই দুই দেশের মধ্যে প্রত্যর্পণযোগ্য অপরাধের মামলায় অভিযুক্ত বা ফেরারি আসামি ও বন্দি বিনিময় চুক্তি কার্যকর রয়েছে। কিন্তু সেটিও শেখ হাসিনাকে ফেরত আনার নিশ্চয়তা দিতে পারে না, কারণ এক্ষেত্রে যে মামলায় শেখ হাসিনার সাজা হয়েছে সেটিকে ভারতের কাছে প্রত্যর্পণযোগ্য অপরাধের মামলা মনে হতে হবে। এ বিষয়ে গত ডিসেম্বরে বিবিসি বাংলার এক প্রতিবেদনে ভারতের শীর্ষ কূটনীতিক পিনাক রঞ্জন চক্রবর্তীর একটি মন্তব্য ছিল। সেখানে তিনি যুক্তি দিয়েছিলেন, মনে রাখতে হবে ৫ই আগস্ট তারিখেও শেখ হাসিনার নামে বাংলাদেশে কোনো মামলা ছিল না। এখন শেখ হাসিনা দেশ ছাড়ার পর যদি তার বিরুদ্ধে দেশ জুড়ে শত শত মামলা একসঙ্গে দায়ের করা হতে থাকে, তাহলে এটা মনে করার যথেষ্ট কারণ থাকতে পারে এগুলোই রাজনৈতিক প্রতিহিংসামূলক, যার ভিত্তিতে প্রত্যর্পণের কোনো প্রশ্নই ওঠে না। শেখ হাসিনাকে ফেরত আনার ক্ষেত্রে আরেকটি প্রক্রিয়া হলো বাংলাদেশের বিচার বিভাগ থেকে ভারতের বিচার বিভাগকে চিঠি দেওয়া। আইনের ভাষায় যাকে বলা হয় লেটার রোগেটরি। এক্ষেত্রে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ভারতের সুপ্রিম কোর্টের কাছে শেখ হাসিনার সাজা কার্যকর করার জন্য সহায়তা চেয়ে চিঠি দিতে পারে। তবে এমন চিঠি দিলেই যে ভারতের সর্বোচ্চ আদালত তাতে সাড়া দিবে তা নয়। এক্ষেত্রে বিবেচনার বিষয় হলো শেখ হাসিনার বিচার প্রক্রিয়াটি ভারতের সুপ্রিম কোর্ট গ্রহণযোগ্য মনে করে কিনা। আর সবচেয়ে বড় কথা হলো, আইন কিংবা চুক্তিতে যা কিছুই থাক, ভারত সরকারের রাজনৈতিক অবস্থানে বড় কোনো পরিবর্তন না হলে কিছুতেই কিছু হবে বলে মনে হয় না। রাজু আহমেদ, বাংলাদেশ প্রতিদিন।